যারা জিতে যায় তাদেরই গল্প লেখে সবাই। কিন্তু ওরাও তো জিতেছিল, তাই না? সংখ্যার অদ্ভুত অসাম্য নিয়ে, অস্ত্রের অদ্ভুত অসাম্য নিয়ে, শুধু জেদের আগুনে যারা ঝলসে দিয়েছিল শত্রুর মুখ চোখ, তাদের গল্প আর লেখা হয় কই তেমন? অথচ শুধু গল্প নয়, রূপকথা হয়ে ওঠার কথা ছিল সে কাহিনীর। শুধু যদি 18ই এপ্রিল অস্ত্রাগার লুণ্ঠন করতে গিয়ে পাওয়া যেত সব কটা অস্ত্রশস্ত্র, কিন্তু বিধিবাম হয়তো আগে থেকে ঠাওর করা ছিল কিছু, বা নেহাতি অদৃষ্টের খেলা। পাওয়া গেল না সেই বহু প্রত্যাশিত অস্ত্র, মেশিন গান। ভাগ্যে জুটল শুধু কয়েকটি মাস্কেট আর সামান্য কিছু কার্তুজ। তাই সই। 4 দিন কেটে গেল। অবিশ্বাস্য এক সত্যের 4টি দিন। কাটা টেলিগ্রাফের লাইন, কাটা রেলপথকে সাক্ষী রেখে ব্রিটিশ শাসনমুক্ত স্বাধীন চট্টগ্রামের 4 দিন। চট্টগ্রামের পাহাড় থেকে পাহাড়ের মাথা ছুঁয়ে গেছিল যে নতুন সূর্যের আলো, তার ঔজ্জ্বল্য কি সবচেয়ে বেশি ছিল ওই 4 দিনই? দেখার সুযোগ পায়নি ওরা। গাছের ছায়ায় ছায়ায় লুকিয়ে পরিকল্পনা মতোই আশ্রয় নিয়েছিল পাহাড়ে। জানতো যে অভিঘাত তৈরি করেছে তারা মহামহিম ব্রিটিশ সরকারের ওপর, যে কোনো মুহূর্তে তার প্রত্যাঘাত নামবেই। এবার শুধু অপেক্ষা। জনা ষাটেকের দলটা তখন ধুঁকছে। 4 দিন ধরে অভুক্ত তারা। জঙ্গলের মধ্যে খাদ্যোপযোগী কোনো কিছুই খুঁজে পায়নি প্রায় কেউই। ঘুমও নেই বিশেষ। তা সত্ত্বেও গাছপালার আড়াল থেকে ঠাউর করতে ভুল হলো না প্রভাসের। একটা ট্রেন এসে থেমেছে পাহাড়ের নিচেই। দুপুরের খররোদে দেখা যাচ্ছে লাফিয়ে নামছে ব্রিটিশ সেনা। কত হবে? 10, 100, 1000? প্রভাস গুনতে পারল না একটা সময়ের পর। শুধু ঠান্ডা মাথায় এসে জানিয়ে দিল দলের সবাইকে। পরে জানা গিয়েছিল 60-এর বিরুদ্ধে লড়তে ব্রিটিশ সৈন্য এসেছিল কয়েক হাজার। লড়াই সংসপ্তকদের মতো, হয় জিত নয় মৃত্যু। নিপুণ সমরাধিনায়কের মতোই মুষ্টিমেয় যোদ্ধার সমাবেশ শেষ করলেন লোকনাথ। এত কাছে নয় যেন একদিক থেকে আক্রমণ এলে সবাই তার মুখে পড়ে, আবার এত দূরেও নয় যাতে নির্দেশ শুনতে অসুবিধে হয়। হাতে সেই মাস্কেট, ভাগে পাওয়া অপ্রতুল গুলি। যোদ্ধারা একে একে মিলিয়ে গেল গাছের ছায়ায়, খানাখন্দে, পাথরের আড়ালে। এই জঙ্গল তাদের মায়ের কোলের মতোই চেনা। ওই ওরা তেড়ে আসছে। ঘড়িতে তখন 3টে। ঢলে আসা সূর্য চিনিয়ে দিচ্ছে ব্রিটিশ ফৌজের স্পষ্ট হওয়া অবয়ব। ওরা বেয়োনেট চার্জার গ্রুপ, প্রথম সারি। গর্জে উঠল মাস্কেট, একসঙ্গে, এক নির্দেশে। আবার তেড়ে আসা সৈন্যরা দেখতেই পেল না কোথা থেকে ছুটে আসছে মরণ। শুধু একের পর এক আহত হয়ে মাটিতে আছড়ে পড়তে লাগলো তারা। পরের সারির বেয়োনেটধারীরা ছুটে এলো তাদের ঠিক পেছনে। তাদের ভাগ্যেও ব্যতিক্রম হলো না বিশেষ। ব্রিটিশ সৈন্যের রণহুঙ্কার স্তিমিত হয়ে এলো হঠাৎ। ভয় পেয়েছে ওরা, পিছু হটছে। আড়াল থেকে ব্যাপারটা আঁচ করার জন্যই কি সামান্য নড়েছিল টেকরা, নাকি হঠাৎ উত্তেজিত হয়ে লাফিয়ে বেরিয়েছিল সে? প্রবাসের মতো সেও লোকনাথের নিজের ভাই। পিতৃদত্ত হরিগোপাল নামটা দলের আর সবার মতো তার নিজেরও মনে নেই বহুদিন। বয়স মাত্র 13। হ্যাঁ, 13। আড়াল থেকেই সেই 13 বছরের শরীরটাকে এসে বিঁধে দিল বেশ কয়েকটা বুলেট। জালালাবাদের পাহাড় থেকে পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগলো এক নিরবচ্ছিন্ন মারণ যন্ত্রের আওয়াজ। মেশিন গান।
ভাগ্যের পরিহাসে সেই লুট না হওয়া মেশিন গানই আজ ইংরেজদের হয়ে হিসেব বুঝে নিতে এসেছে। একে একে ঢলে পড়ল প্রভাস, নির্মল, নরেশ, বিধু। সাংঘাতিক আহত হলো অম্বিকা, বিনোদ, আরো কেউ কেউ। মেশিন গান চলছে ক্রমাগত, থামছে বোধহয় শুধু রিলোডিং এর জন্যেই। দূর থেকেও তার অবস্থান আন্দাজ করে নেওয়া যায় মোটা ধোঁয়ার কুণ্ডলি দেখে। হাতের মাস্কেট ক্রমশ গরম হয়ে উঠেছে এদিকে। নলের ভেতরেও জমছে পোড়া বারুদ। কোনোটা আটকে যাচ্ছে, কোনোটা করছে মিস ফায়ার। নলে তেল দিতে পারলে ভালো হতো, অথবা কোনো পিচ্ছিল কারক। তার উপায় রইল কই? কি হবে এবার লোকনাথদা? মেশিন গান সামান্য থামার অবকাশেই ফিসফিস করে জিজ্ঞেস করেছিল কেউ একজন। দুই ভাইয়ের রক্ত হাতে মেখে বসে থাকা লোকনাথের চোখ দুটো তখন ঝলসে উঠল বিকেলে সূর্যের মতোই। যতক্ষণ না মেশিন গান থামছে ততক্ষণ আমাদের বন্দুকও যেন না থামে। আবার নতুন করে গর্জে উঠল সব কটা মাস্কেট একসাথে। মেশিন গানগুলো যেন মরণার্তনাদ করে চুপ করে গেল। নির্ভুল লক্ষ্যে বিদ্ধ হয়ে বিকল হয়েছে তারা। কার ছোড়া বুলেটে আঘাত করেছিল তাতে জানা নেই, কিন্তু সে সাফল্যে অবশ্যই ভাগ ছিল টেগরা, প্রভাস, নির্মল, নরেশ, বিধুদের। ওদের রক্ত ভিজিয়েই যে আবার পিচ্ছল করা হয়েছিল সেই বন্দুকের নল। আর তারই সঙ্গে জঙ্গলের চাঁদোয়া জুড়ে নামতে শুরু করলো অন্ধকার। ইংরেজ সৈন্য এবার পিছু হটতে শুরু করলো। ওরা ভয় পেয়েছে। অন্ধকারের সুযোগ নিয়ে অতর্কিত হামলায় বলি হতে কেউ রাজি নয়। পাহাড়ের পিছনে তার সন্তান গর্বে গর্বিত মাটির আড়ালে ডুবে যাচ্ছে সেই স্বাধীন সূর্য। শেষ বিকেলের আলোয় চিকচিক করতে থাকা টেগরার মুখগুলোকে সাক্ষী রেখে ছুটি নিচ্ছে সে। জিতে যাচ্ছে জনা ষাটেক হাজারের বিরুদ্ধে। জিতে যাচ্ছে রূপকথা। সেদিন ছিল 22শে এপ্রিল।